আসসালামু আলাইকুম। আইন পড়তে গিয়ে আমাদের প্রায়শই মনে হয় যে আইনের ভাষাগুলো আসলে এত জটিল কেন? একেক জায়গায় একেক রকম মনে হয়। তো এই যে সমস্যা, এই সমস্যা সমাধানের জন্য আমাদের একটি চমৎকার আইন আছে। এটার নাম হচ্ছে দ্য জেনারেল ক্লজেস অ্যাক্ট 1897। তো এই আইনটিকে অনেকে লজ অফ অল লজ ও বলে, যে আইনের আইন বলে থাকে। তো এই আইনটি কেন গুরুত্বপূর্ণ এটা আজকে আমরা আলোচনা করব। তো শুরুতেই আমরা কিছুটা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দেওয়ার ট্রাই করব যে কেন আমরা জেনারেল ক্লজ অ্যাক্টটা আনতেছি। একটা হচ্ছে, আপনারা এটা জানেন, এটা একটা কাইন্ড অফ সাব ব্রাঞ্চ ইন্টারপ্রিটেশন। যখন আমরা পড়ি আইনের ব্যাখ্যা, তো এটা একটা ব্রাঞ্চ হিসেবে আমরা বলতে পারি। কারণ আইন ব্যাখ্যার ক্ষেত্রে অনেকগুলো রুলস আছে, যেমন লিটারাল রুল, মিসচিফ রুল, গোল্ডেন রুল। এই রুলগুলা এগুলা কিন্তু অনেকটা নন বাইন্ডিং রুল আমরা বলতে পারি, যেগুলো আসলে আইন ব্যাখ্যার ক্ষেত্রে ফলো করতে হবে। জাজরা এটা হয়তো বা গাইডলাইন হিসেবে দেখেন, বাট কিছু কিছু জিনিস আছে বাইন্ডিং রুল, যেগুলো আসলে ফলো করতেই হবে। যেমন এগুলো হচ্ছে অনেক আইনে হচ্ছে একদম ডেফিনিশন দেওয়া থাকে সেকশন 2 তে কিংবা 3 তে, যে এটার মানে হচ্ছে এটা, তো এটা আমাদের ফলো করতে হবে। এছাড়া আমাদের সংবিধানের অনুচ্ছেদ 8-এর ক্লজ 2-তে আমরা দেখবো বলা আছে যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস গুলো সংবিধান ব্যাখ্যার ক্ষেত্রে, অন্যান্য আইন ব্যাখ্যার ক্ষেত্রে ইন্টারপ্রিটেশন করতে হবে। এছাড়া যেমন জেনারেল ক্লজ অ্যাক্ট, এটা কিন্তু আমাদের আর্টিকেল 152-এর 2 অনুযায়ী দেখবো জেনারেল ক্লজ অ্যাক্ট কিন্তু সংবিধান ব্যাখ্যার ক্ষেত্রে দরকারি। তো এই যে মানে আমরা আলটিমেটলি সোর্স অফ ইন্টারপ্রিটেশন যখন পড়ি, একটা হচ্ছে নন স্ট্যাটুটরি সোর্স, যেমন জাজরা যে রুলগুলো তৈরি করেছেন কিংবা বিভিন্ন জুরিস্টরা যেগুলো করেছেন, লিটারাল রুল টাইপ। আবার অন্যদিকে স্ট্যাটুরি সোর্স আছে কিছু, যে আইনেই বলে দিয়েছে এইভাবে আপনি ব্যাখ্যা করেন, ওইটা একটা স্পেসিফিক আইনে বলা থাকতে পারে। তো জেনারেল ক্লজ অ্যাক্ট যেটা আছে, এটা মূলত ওই স্ট্যাটুরি সোর্স নিয়ে আলোচনা করে। তো এই সহজ কথায় আমরা যদি বলি, এটা হচ্ছে অন্যান্য যে কোনো আইন আছে যেটা এটার জন্য একটা ডিকশনারির মতো কাজ করে। আর যেমন আমরা যখন একটা বই পড়ি, সাপোজ একটা সিম্পল ডেফিনেশন যদি আমরা না পারি, আমরা ডিকশনারি খুলে দেখে নেই যে এটার মানে কি। তো এরকম কোনো নির্দিষ্ট আইনে যদি আমরা কোনো শব্দের মানে যদি না বলে দেওয়া থাকে, তখন আমরা হচ্ছে জেনারেল ক্লজ একটা দেখবো যে আসলে এই শব্দের মানেটা কি, ওই অস্পষ্ট যে অর্থটা আছে ওটার অর্থ আমরা বের করার ট্রাই করি। তো আমরা যদি জেনারেল ক্লজ অ্যাক্টের একটা জর্জ এলিয়ট যিনি আছেন, উনি একটা খুব সুন্দর একটা কথা বলেছেন, অল মিনিংস উই নো ডিপেন্ড অন দ্য কি অফ ইন্টারপ্রিটেশন। যে অনেক সময় শব্দের অর্থ আসলে আমরা কিভাবে ওই জিনিসটাকে ব্যাখ্যা করি এটার উপর নির্ভর করে, যা সিম্পলি কোনো কিছুর অর্থ বলে দেওয়া যায় না। এর জন্যই আমরা যেটা হয় যে আসলে এটাকে আমরা বলতেছি জেনারেল ক্লজ অ্যাক্ট, যেটা এটাকে বলতেছি মাস্টার কি, আনলকিং দ্য মিনিং অফ স্ট্যাটুরি ল্যাঙ্গুয়েজ when স্পেসিফিক statutes আর সাইলেন্ট অর অ্যাম্বিগুয়াস। যে কোনো নির্দিষ্ট আইন যদি কোনো ক্ষেত্রে সাইলেন্ট থাকে কিংবা হচ্ছে অ্যাম্বিগুয়াস, যে দ্ব্যর্থবোধক হয়, তখন কিন্তু আমরা সঠিকভাবে ওইটার অর্থ বুঝতে গেলে জেনারেল ক্লজ একটা দেখবো। তো এটার আসলে মেইন উদ্দেশ্যটা আসলে কি, আমরা যদি চিন্তা করি, এটার মেইন উদ্দেশ্যটা হচ্ছে আমরা দেখবো যে সমাজে যদি আমরা একটা ইউনিফর্ম মিনিং নেই, এটা কিন্তু সমাজে শান্তি, ন্যায় বিচার এবং সমতা নিশ্চিত করবে। তো যেমন আমরা এখানে বলেছি যে এলিমিনেটস দ্য নিড টু রিফাইন কমন টার্মস। অনেক সময় আছে রিপিটেশন আমরা করব না। আর এছাড়া একটা জিনিস হচ্ছে যে আমরা দেখব যে অ্যাপ্লাই স্পেসিফিক টু ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশনস ইউজড ইন স্ট্যাটিউটস অ্যান্ড স্ট্যাটুটরি ইনস্ট্রুমেন্ট। যে সাধারণত আইন যেগুলো আছে, ওই সাধারণ আইনের মিনিং ব্যবহার করার ক্ষেত্রে, বের করার ক্ষেত্রে আমরা জেনারেল ক্লজ একটা দেখব। কিন্তু প্রাইভেট কোনো চুক্তি যদি থাকে কিংবা যোগাযোগ মাধ্যম মেসেঞ্জারের মিনিং, আপনি একটা মেসেজ দিচ্ছেন, ওটার মিনিং ব্যবহার করার জন্য আমরা এটা ইউজ করবো না। তো প্রথমত আমরা বলতেছি যে জেনারেল ক্লজ একটা হচ্ছে লজ অফ অল লস। যে ল অফ অল লস যদি আমরা বলি, এখন এটাকে আরেকটা বলতেছি লেজিসলেটিভ ডিকশনারি, যে আইনের ডিকশনারি হিসেবে কাজ করে। যে সাধারণ কিছু যে একটা শব্দের মান, এটা কিন্তু নির্ধারণ করে দেয়। মনে করেন কিছু অর্থ আছে, এটা সব আইনে হয়তো একই রকম ভাবে ইউজ হবে, তো এই শব্দগুলোর মানে কি হবে এখানে পরিষ্কার ভাবে বলে দিয়েছি। তো অন্যান্য আইনে এটা বারবার বলে দেওয়ার দরকার নাই। আর আরেকটা হচ্ছে লিগ্যাল সার্টেইনটি, বা ভাষার যে স্পষ্টতা, এই ভাষার স্পষ্টতা কিন্তু বাড়ায়। যার কারণে আমরা দেখবো যে ইউনিফর্মিটি, প্রেডিক্টিবিলিটি, কনসিস্টেন্সি লিগ্যাল সিস্টেমে কিন্তু এই যে সুন্দর সুন্দর যে ফিচারগুলো আছে, এগুলা কিন্তু এটা ডেভেলপ করে। আর আরেকটা জিনিস হচ্ছে ড্রাফটিং এফিসিয়েন্সি, যে আইন প্রণয়নের যে প্রক্রিয়া, এটাকে কিন্তু অনেকটাই সহজ করে দেয়। যে এই যে একটা মিনিং আমরা যখন জেনারেল ক্লজ একটা বলে দিলাম, সব আইনে এটা রিপিট করার দরকার নাই। তো যারা আইন প্রণেতা আছে তাদের এই একই সংজ্ঞা সব জায়গায় বারবার ব্যবহার করার দরকার নাই। তো এই জন্য এটা কিন্তু তাদের জন্য সহায়তা হয়। তো ল অফ অল লস বলতে এটা আসলে যদি আমরা বলি, যেমন এই আইনটার যে ড্রাফট যিনি করেছেন, উনি হচ্ছে এমডি চার্মার্স। তো এমডি চার্মার্স হচ্ছে, উনি বলেছেন যে লেজিসলেটিভ ডিকশনারি এটাকে মানে ব্যাখ্যা করতে যে, তার কারণটা কি, এটা যে অ্যাপ্লিকেশনটা দেখবো অনেক ব্রড।
কারণ এটা সকল আমাদের সেকশন 4 এ কিন্তু বলে দেওয়া আছে এটা অন্যান্য সকল আইনের ব্যাখ্যার ক্ষেত্রে প্রযোজ্য হবে, যেমন অ্যাক্টস, অর্ডিন্যান্স, রুলস, রেগুলেশন। তো আইনের একটা সংজ্ঞা কিন্তু আমরা দেখবো যে আমাদের 152 অনুচ্ছেদ যেটা আছে সংবিধানে, ওইখানেও কিন্তু দেওয়া আছে যে আইন মানে কি বোঝায়, যে আইন, অধ্যাদেশ, তারপরে রুলস, অর্ডার, নোটিফিকেশন। এটা আরেকটা হচ্ছে আইনের ধারাবাহিকতা রক্ষায় কিন্তু জেনারেল ক্লজ অ্যাক্ট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ যদি একই পরিস্থিতির জন্য জানি একই ধরনের সিদ্ধান্ত, একই ধরনের মিনিং আমরা যেন দেই, এটার ক্ষেত্রে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লেজিসলেটিভ এফিসিয়েন্সি নিয়ে আমরা আলোচনা করেছি, যারা আইন প্রণেতা তাদের জন্য বারবার একই জিনিস বলতে হয় না, একই জিনিস ব্যাখ্যা করতে হয় না। আর আরেকটা হচ্ছে ইন্টারপ্রিটেটিভ ফ্রেমওয়ার্ক, সাধারণত অন্যান্য যে কোনো আইনের ক্ষেত্রে এটা ব্যাখ্যার ক্ষেত্রে কিন্তু এটা খুব সুন্দর একটা রোল প্লে করে, যে আমরা একটা কমন রুল পাচ্ছি। তবে এটার একটা ক্লিয়ার লিমিটেশন আছে, আমরা দেখবো এটা লিমিটেশনটা কি। এগুলা সাবস্টেন্টিভ রাইট কিংবা লায়াবিলিটিস তৈরি করে না, এটার মেইন রোলটা হচ্ছে ব্যাখ্যা করার ক্ষেত্রে। এখন এইটার আন্ডারে কেউ মামলা করে বলতে পারবো না এই অধিকারটা আমার আছে। মামলাটা আপনি যে কোনো সাবস্টেন্টিভ লতে করবেন, যেমন আপনি হয়তো স্পেসিফিক রিলিফ অ্যাক্টে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আন্ডারে আপনি একটা মামলা করে আপনার অধিকার চাবেন। এখন ওই অধিকারটা আপনি পাবেন কিনা এটার জন্য হচ্ছে আমি জেনারেল ক্লজ অ্যাক্টের ইন্টারপ্রিটেশনটা দেখবো। যেমন এটা উদ্দেশ্য ব্যাখ্যা করেছে, এরকম একটা মামলা আছে ভাজিবাই মুলিবাই যে কেসটা আছে, ইন্ডিয়ান কেস। এখানে বলা আছে রিডিউসিং আননেসেসারি স্ট্যাটুটরি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্রমোটিং ইউনিফর্মিটি। আননেসেসারি জিনিসগুলো আমরা বাদ দিতে পারতেছি, আর সকল ক্ষেত্রে আমরা একটা ধারাবাহিকতা মেনটেন করতে পারবো। আর এটার যে একটা পজিশন, এটার পজিশনটা কিন্তু আমরা দেখবো একটা ইউনিক পজিশন আছে। তার কারণ আমরা অলরেডি বলেছি যে এটা আসলে রাইটস অ্যান্ড অবলিগেশন না দিলেও একটা লেন্স তো দেয়, আমাদের একটা দৃষ্টিভঙ্গি দেয়, যে এই লেন্সের থ্রুতে অন্যান্য লকে আমরা দেখবো, ওটাকে আমরা ব্যাখ্যা করব। এর জন্যই আমরা বলবো এটা ট্রুলি হচ্ছে ল অফ অল লস, সকল আইনের আইন বা আইনের মা বলতে পারি আমরা এটাকে। তো আসলে তাহলে আমরা উদ্দেশ্যগুলো কি কি, যে আসলে এই আইনের উদ্দেশ্যগুলো আমরা পারলাম, যে একটা হচ্ছে কনসলিডেশন, যে সকল কিছু একত্রীকরণ করব, অনেক ছড়িয়ে ছিটিয়ে অনেক ডেফিনেশন আছে অনেক জায়গায়, তো ওই আননেসেসারি জিনিসগুলো একসাথে কিংবা ভার্বোসিটি যেটা আছে ওটাকে একসাথে করে দিলাম। আর আরেকটা জিনিস হচ্ছে ব্রেভিটি, যে সংক্ষেপ করে আনলাম, যে ইন্টারপ্রিটেশনের যে রুলস গুলো যে যেন অযথা বড় না হয় এটা নিশ্চিত করতেছি। আরেকটা হচ্ছে একই নিয়ম, ইউনিফর্মিটি, সকল ক্ষেত্রে আমরা একই মিনিং ইউজ করব। ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে এটা স্ট্যাটুটরি সোর্স হিসেবে কাজ করতেছে, যে এটা আমরা একটা ফলো করতেই হবে। যে আমরা জেনারেল ডিকশনারি সাপোজ মনে করেন আমার একটা অর্থ দেখার দরকার হলো, তখন আমি অক্সফোর্ডের ডিকশনারি না দেখে কিংবা আমাদের হচ্ছে আইনের উপর একটা ডিকশনারি আছে বাজারে বিভিন্ন, ওইটা না দেখে আমি এটা দেখবো, কারণ ওইটার চেয়ে এটার ভ্যালু বেশি। আর হচ্ছে ফিল অমিশনস, যে অনেক ক্ষেত্রে আছে যে সব আইনে হয়তো বা একটা ডেফিনেশন না দেওয়াই থাকতে পারে, তো তখন আমরা এই আইনটা খেয়াল করব। তবে এটা মনে রাখতে হবে সবসময় ওই আইনে যদি কোনো ডেফিনেশন থাকে ওটাই প্রাধান্য পাবে। আর আরেকটা জিনিস হচ্ছে আমরা যদি চিন্তা করি, এটা কিন্তু তার মানে লেজিসলেটিভ ড্রাফটার যারা আইন প্রণেতা এবং যারা আইন ব্যাখ্যা করবে, কোর্ট কিংবা হচ্ছে প্র্যাকটিশনার যারা লয়ার আছে, তাদের সবার জন্য কিন্তু এটা খুব সুন্দর রোল প্লে করে। তো এখানে আমরা একটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি, আমরা তো ডিটেইলে এগুলো সবগুলো বলবো। যে প্রথমেই দেখবো যে এখানে গুরুত্বপূর্ণ ডেফিনেশন গুলো দেওয়া আছে, এছাড়া ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে একটা জেনারেল কনস্ট্রাকশন যে রুলগুলো আছে, সাধারণ ক্ষেত্রে পুরো আইনের ক্ষেত্রে কি হবে এই ব্যাপারগুলো আমরা ব্যাখ্যা করব, যে সময় কিভাবে, তারপর হচ্ছে জেন্ডার কিংবা হচ্ছে অন্যান্য ইনঅ্যাক্টমেন্ট গুলোকে আমরা কিভাবে করব, রিপিলের ব্যাপারগুলো এখানে বলা আছে। এছাড়া পাওয়ার অ্যান্ড ফাংশন আছে, যেটা যে এটার মেইন প্রিন্সিপালটা হচ্ছে যখন আইন কাউকে একটা ক্ষমতা দিবে তখন সেই ক্ষমতার সাথে অটোমেটিক কিছু ক্ষমতায় চলে আসবে সাথে সাথে, তো এটা হচ্ছে একটা পাওয়ার। আর আরেকটা হচ্ছে সাবঅর্ডিনেট ইনস্ট্রুমেন্ট, যে অন্যান্য যে আইনের অধীন ডেলিগেটেড লেজিসলেশন যেগুলো আসলে তৈরি করা হয় ওগুলো কিভাবে ব্যাখ্যা করবো এটা এখানে বলে। তো এই আইনের সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে এটা একটা নমনীয়তা, যে এটা কঠোর কোনো নিয়ম তৈরি করে না, শুধু একটা গাইডলাইন তৈরি করে, যে গাইডলাইনটা সাপোজ ফলো করতে হবে জেনারেলি। কিন্তু যদি অন্য কোনো আইনের আমরা দেখব যে যদি স্পেসিফিক অন্য কোনো ফ্রেমওয়ার্ক থাকে, এটা এক্সস্টিভ না, ওই আইনের স্পেসিফিক প্রসিডিউরটাই কিন্তু আমরা তখন ফলো করব। তো আমাদের বর্তমান যে আইনটা এটা কিন্তু একদম শুরুর আইন না, আমরা দেখবো যে এটার উৎপত্তিটা আমরা দেখবো যে লর্ড ব্রুহাম যে একটা আছে ইংল্যান্ডে, এই অ্যাক্টের থ্রুতে আসছে, ওইটা ফার্স্ট ইংল্যান্ডের জন্য বানানো হয়েছিল। তো আমরা এটাকে যেমন অন্যান্য দেশে এটাকে ইন্টারপ্রিটেশন অ্যাক্ট নামে পরিচিত হয় এই যে আইনগুলো আছে। আর এছাড়া বাংলাদেশে যদি আমরা চিন্তা করি, মূলত ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, তো 1868 সালে ফার্স্ট হচ্ছে জেনারেল ক্লজ অ্যাক্টটা ইনঅ্যাক্ট করা হয়, এটা করা হচ্ছে হোয়াইটলি স্টোকস। তো হোয়াইটলি স্টোকস কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ আইন হচ্ছে উনি হচ্ছে করতেছেন, আমাদের এখানে ইনঅ্যাক্ট করেছেন, আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন।
কারণ ওই সময় আসলে ওনারাই ল কমিশন গুলা ফর্ম করতেন, তো যার কারণে ওই একই ল কমিশন থেকে অনেকগুলো আইন আসছে। এরপরে স্যার কোর্টে ইলবার্ট যিনি আছেন, ওনার আন্ডারে দেখবো একটা সাপ্লিমেন্টারি জেনারেল ক্লজ অ্যাক্ট যেটা আছে, এটা কিন্তু ইনঅ্যাক্ট করেছিলাম আমরা 1887 সালে। এরপরে দুইটা আইনকে একত্র করে আমরা বর্তমান যে জেনারেল ক্লজ আছে 1897 সালের, এটা কিন্তু করেছি। এটা ড্রাফটেড বাই এমডি চালমার্স। তো উনি এটাকে শেষ পর্যন্ত লেজিসলেটিভ ডিকশনারি যে শব্দটা বলতেছি, এটা কিন্তু আসলে বলেছিলেন উনি, যে এটা হচ্ছে একটা লেজিসলেটিভ ডিকশনারি হিসেবে কাজ করবে। তো এই যে জেনারেল ক্লজ অ্যাক্টটাকে, এটাকে আমরা বলতেছি এটা লিগাল ট্রান্সপ্লান্টেশন অ্যান্ড অ্যাডাপ্টেশন, যে আসলে আমরা কিন্তু একটা মিনিং কিভাবে কোথায় ব্যাখ্যা হবে আরেক দেশ থেকে বড় করতেছি, যেটা আছে এটা আমাদের একটা স্পেসিফিক নিড যেগুলো আছে আইন ব্যাখ্যার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে কিন্তু এটাকে অ্যাডাপ্ট করেছি। তো এটার যে চালমার্স যিনি আছেন, উনি যে লেজিসলেটিভ ডিকশনারিটা বললেন, এই চালমার্স কেন এটাকে বলছেন, কারণ এটা হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ রেফারেন্স মেকানিজম কিন্তু তৈরি করেছে, এর কারণেই বলেছেন। এছাড়া আমরা যদি আরেকটা কিছু দেখি যে সর্বশেষ যে আসলে এই আইনটার বর্তমান স্টেজে এটার ফাংশনটা আসলে কি। তো যদিও বর্তমানে এটাকে অনেক অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে আমরা দেখব, তারপরেও এটা কিন্তু একটা মডার্নাইজড সিস্টেমেও দেখবো যে একটা ইনডিসপেন্সেবল ইন্টারপ্রিটেটিভ টুল হিসেবে ইউজ হচ্ছে, যে আমরা আসলে এটাকে বাদ দিয়ে এখনো ব্যাখ্যা করতে পারতেছি না। তো এটার ইউটিলিটি গুলো আমরা আলোচনা করেছি, যে আসলে এটা অনেক ধরনের লর ক্ষেত্রে এটা একটা কনসিস্টেন্ট ইন্টারপ্রিটেশন মেকানিজম তৈরি করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাট এট দ্য সেম টাইম এটা একটা ফ্লেক্সিবল ফ্রেমওয়ার্কও দেয়, যে স্পেসিফিক মেকানিজম কোনো আইনে থাকলে ওটা ওভাররাইড করতে পারবে না। যেমন আমরা দেখবো যে সময় গুড ফেইথের ডেফিনেশন পড়বো, গুড ফেইথের ডেফিনেশন অনেক আইনেই দেওয়া আছে। তো এখন জেনারেল যদি কোনো আইনে গুড ফেইথের ডেফিনেশন না দেওয়া থাকে, তখন আমরা জেনারেল ক্লজ একটা দেখবো। আর যদি ওই আইনে দেওয়া থাকে, যেমন লিমিটেশন একটা এটা দেওয়া আছে একটা ডেফিনেশন, তো আমরা ওই আইনেটা ফলো করব। তো এখানে একটা জেনারেল কোশ্চেন যারা আসে, তো বিজেএস অ্যাসপাইরেন্ট যারা আছেন কিংবা অন্যান্য একাডেমিক যারা আছেন, তো তাদের জন্য আমি একটা বই রেফার করবো, জাস্টিস আখতারুজ্জামান স্যারের যে বইটা আছে আইন ব্যাখ্যার ক্ষেত্রে, ওইটা আপনারা দেখতে পারেন। আর এই আইনটা বিজেএস অ্যাসপারেন্টের জন্য স্পেশাল গাইডলাইন হচ্ছে এটাই, যে সাধারণত ইন্টারপ্রিটেশনের যে রুলস গুলো আছে এগুলো অনেক ভেগ, অনেক কিছু আছে, প্রশ্ন প্রেডিক্ট করা যায় না। কিন্তু জেনারেল ক্লজ অ্যাক্ট পড়াটা অনেকটাই সেফার, এটা পড়লে খুব সুন্দরভাবে অ্যান্সার করা যায়, যে 20 নাম্বার আপনি খুব সুন্দরভাবে অ্যান্সার করে আসতে পারবেন। তো এখন একটা থিওরিটিক্যাল প্রশ্ন আসতে পারে, আসলে তাহলে কি এই আইনটা পরিবর্তনের কোনো দরকার আছে, আসলে রিভিশন করতে হবে কিনা, কারণ 1897 সালের আইন। তো এটার আর্গুমেন্ট হচ্ছে আসলে চেঞ্জ করলে ভালো, কারণ বর্তমানে আইনের সংখ্যা অনেক বেড়ে গেছে। যেমন আমরা দেখবো অ্যাডমিনিস্ট্রেটিভ কমপ্লেক্সিটি যেটা আছে, বর্তমানে প্রশাসনের আকার অনেক বেড়ে গেছে, ডেলিগেটেড লেজিসলেশন বাংলাদেশে আমরা দেখতেছি, রুল মেকিং অথরিটি অনেক বেশি ইউজ করা হয়, ডিজিটাল সিস্টেম, বর্তমানে এআই আসার কারণে অনেক চ্যালেঞ্জগুলো আসতেছে। তো বর্তমানে আসলে অ্যাক্রস দ্য লজ যদি আমরা একটা কনসিস্টেন্ট ল তৈরি করতে চাই কিংবা ইন্টারপ্রিটেশন মেকানিজম তৈরি করতে চাই, আমাদের কিন্তু অনেক ডেফিনেশন আরো ইনক্লুড করতে হবে। তো ইটস বেটার যে আমরা এখন একটা রিফর্ম প্রপোজালের দিকে যাই, বাট অ্যাট দ্য সেম টাইম যতক্ষণ পর্যন্ত আমরা রিফর্ম না করতেছি, এটা স্টিল কিন্তু বর্তমান যে চেঞ্জিং নিডস আছে মডার্ন লিগাল সিস্টেমের, ওটা ফলো করে কিন্তু এটা অনেকটাই আমাদের সার্ভ করতেছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।